আজ আমরা কথা বলবো দুজন আমেরিকার নেতাকে নিয়ে। একজন নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, বারাক হোসাইন ওবামা 2009 সালে আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান, কালো চামড়ার মানুষ, শ্বেতাঙ্গবাদী আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিলেন। কারণ 1776 সাল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা যখন স্বাধীন হয়েছিল, তারপর থেকে 2008 সাল পর্যন্ত ধারাবাহিক কেবলমাত্র শ্বেতাঙ্গবাদী আমেরিকানরাই শাসন করেছে। সেই হোয়াইট হাউসে, যে বাড়িটির নাম হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউসে কালো চামড়ার মানুষ প্রেসিডেন্ট হয়ে হাজির হয়েছিলেন 2009 সালে। স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীতে তখন একটা উন্মাদনা, একটা সাড়া পড়ে গিয়েছিল। কারণ তার স্লোগান, তিনি বলেছিলেন ইয়েস উই ক্যান। এই উই ক্যান কথার মধ্যেই কিন্তু ছিল বিপ্লবের সম্ভাবনা। আমেরিকার যে বর্ণবিদ্বেষ, আমেরিকার কালো চামড়ার মানুষের প্রতি যে শোষণ এবং অত্যাচার, সেই অত্যাচার বুঝি শেষ হবে। মানুষ আশা করেছিলেন আমেরিকার যারা প্রান্তিক মানুষ, যারা নিপীড়িত মানুষ, যারা দরিদ্র মানুষ, তারা এবার সাম্যের অধিকার পাবে, তারা বাঁচার নতুন করে শক্তি পাবে। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, তার আগের রাষ্ট্রপতি 2001 সাল থেকে 8 সাল পর্যন্ত ধারাবাহিক ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, পৃথিবীতে একটার পর একটা যুদ্ধ করে আমেরিকা শুধু ক্লান্ত, বিধ্বস্ত, নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নর খোরাক জুগিয়েছিলেন বারাক হোসাইন ওবামা। স্বাভাবিকভাবেই মানুষ ভেবেছিল বারাক হোসেন ওবামা যখন রাষ্ট্রপতি হলেন, এবার পৃথিবী অন্য ধারায় বইবে। ঠিক আজ 2025 সাল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নিযুক্ত হলেন। সমস্ত ছক ভেঙে দিয়ে, সমস্ত গতানুগতিক উগ্র ডানপন্থী রক্ষণশীল আমেরিকার রিপাবলিকান দলের, এমনকি ডেমোক্র্যাট দল তথা আমেরিকার পুঁজিপতি সকল ষড়যন্ত্রকে ভেঙে তছনছ করে দিয়ে একজন ভারতীয় বংশোদ্ভূত, একজন মুসলিম অভিবাসী তরুণ তুর্কি নেতা, 1894 সালের পর সবচাইতে তরুণ একজন যুবক জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হলেন সগৌরবে। নতুন করে মানুষ স্মরণ করছে সেই বারাক হোসেন ওবামার কথা। 2009 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউসের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। তিনিও যে স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্ববাসীকে, সেই স্বপ্নকে তিনি নিজেই ছুরিকাহত করেছিলেন। প্রত্যেকটি স্বপ্নকে তিনি নিজেই নিজের পায়ে গুড়িয়ে দিয়েছিলেন। মানুষ হতাশ হয়েছিল। প্রতিটি বিপ্লবের শুরুতে মানুষ যেমন করে স্বপ্ন দেখে নতুন করে বাঁচার, স্বাধীন হবার, বিপ্লব শেষে যেভাবে স্বপ্ন চূর্ণ হয়ে যায়, মানুষ আশাহত হয়, হতাশায় ডুবে যায়। বারাক হোসেন ওবামা সেই গল্পের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। এখন প্রশ্ন জোহরান মামদানিকে নিয়ে। জোহরান মামদানি কি ঠিক আরো এক বারাক ওবামা হবেন, নাকি তিনি সত্যি সত্যি তার যে অবস্থান, যুদ্ধ বিরোধী, জায়নবাদ বিরোধী, ইসরায়েলের আগ্রাসন বিরোধী এবং তীব্র মুসলিম বিদ্বেষ, অভিবাসন বিদ্বেষ, এই সমস্ত বিদ্বেষকে দূরে সরিয়ে তিনি যে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অধিকারের প্রশ্নে যে কথা বলেছেন, আমেরিকায় নিউ ইয়র্ক শহরে বসবাসকারী যে 25 লক্ষ মানুষ, তারা আগামী দিনে মাথা উঁচু করে গর্বের সঙ্গে নিউ ইয়র্ক শহরে বাঁচতে পারবেন, সেই স্বপ্ন পূরণ করবেন, নাকি তিনিও আবারও ঠিক যেভাবে বারাক হোসাইন ওবামা নিজের শিরদাঁড়াকে বিক্রি করে দিয়েছিলেন, যেভাবে আমেরিকার আগ্রাসী পুঁজিবাদী নীতিকে তিনি মাথায় মুকুটের মতো পরে নিয়েছিলেন, আমেরিকার যে আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি সারা পৃথিবী ব্যাপী একের পর এক রাষ্ট্রকে হামলা করে নৃশংসভাবে নিরীহ মানুষকে খুন করা যে আদর্শ, সেই নীতি যেমন ভাবে তিনি অনুসরণ করেছিলেন, হতাশ করেছিলেন বিশ্ববাসীকে, জোহরান মামদানিও কি সস্তায় বিক্রি হয়ে যাবেন? তিনিও কি ঠিক আবারও একজন কৃতদাস সুলভ ভীরু রাজনীতিকের মতো তিনি কি ধীরে 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 আপোষ করে মানিয়ে নেবেন আমেরিকা রাজনীতির সঙ্গে? এই প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও। চলুন আমরা দেখে নিই জোহরান মামদানির ব্যক্তিত্ব কতখানি অনন্য, তিনি বারাক হোসেন ওবামার থেকে কতখানি ভিন্ন, আর তার কি প্রমাণ তিনি ইতিমধ্যে দিয়েছেন, আমরা দেখব আজকের ভিডিওতে। আজকে প্রথম যে আলোচনাটি আমরা শুরু করব বারাক হোসেন ওবামার আইডেন্টিটি নিয়ে। এই বারাক হোসেন ওবামা, তার দাদু তিনি ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিলেন, কেনিয়ার লো কমিউনিটির মানুষ। তার বাবা তিনিও বারাক হোসাইন ওবামা, অর্থাৎ তার নামের মধ্যে হুসাইন ছিল, তিনি মুসলিম ছিলেন। কতটা মুসলিম ছিলেন সেটা আমাদের কাছে প্রমাণ নেই, কিন্তু আমাদের কাছে একটি প্রমাণ আছে। বারাক হোসেন ওবামা নিজে মুসলেকা দিয়েছিলেন। ইন্দোনেশিয়ার জাকার্তাতে তিনি যখন ছাত্র ছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন নিজেই, আর সেখানে তার পরিচয় তিনি দিয়েছিলেন তিনি মুসলিম হিসেবে। এই মুসলিম ছাত্র আমেরিকায় এসে যখন তার স্বপ্নের উড়ান হলো, একটার পর একটা কলেজ ইউনিভার্সিটি পরীক্ষায় যিনি সফলভাবে এগিয়ে আসলেন,
যখন তিনি রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে তৈরি করছেন, আগামীতে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, তখন নিজের নাম থেকে তিনি হোসাইন শব্দটাকে ইচ্ছাকৃতভাবে কেটে বাদ দিলেন। কেন? কারণ 2001 সালের 9/11-এর পরের আমেরিকাতে তীব্র মুসলিম বিদ্বেষের বাতাস তখন বইছে। তাই নিজের শরীর থেকে মুসলিম ট্যাগটাকে সচেতনভাবে কেটে বাদ দিয়েছিলেন এই বারাক হোসাইন ওবামা। তিনি ভালো করেই জানতেন, তিনি যদি নিজের মুসলিম পরিচয়কে জাহির করেন, আমেরিকাতে তিনি ভোট যুদ্ধে জিততে পারবেন না। তাই নিজের সঙ্গে প্রবঞ্চনা করে, ফাঁকি দিয়ে তিনি নিজেকে খ্রিস্টান বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন। একটার পর একটা ওয়েবসাইটে তিনি ক্রুসেড শুরু করলেন যে মাই নেম ইজ বারাক হোসাইন ওবামা, নো মাই নেম ইজ বারাক ওবামা অ্যান্ড আম আ ক্রিশ্চিয়ান। এই কথা তিনি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন। অন্যদিকে দেখুন জোহরান মামদানি, তিনি আমেরিকায় 7 বছর বয়সে এসেছেন, পড়াশোনা বড় হওয়া আমেরিকাতেই। জোহরান মামদানি ইতিমধ্যেই নিউ ইয়র্ক লেজিসলেচারের একজন অনারেবল মেম্বার। পরে যখন তিনি এই মেয়রাল ইলেকশনের জন্য লড়াই শুরু করলেন, তিনি নিজেকে প্রতিবারের জন্য গর্বের সঙ্গে ঘোষণা করেছেন তিনি একজন মুসলিম। ধর্মীয় পরিচয়ে তিনি মুসলিম, রাজনৈতিক ক্ষেত্রে তিনি একজন ডেমোক্রেটিক সোশিয়ালিস্ট। কম্প্রোমাইজ করেননি। তার ধর্মীয় পরিচয়কে তিনি গোপন করবার কোনো কারণ খুঁজে পাননি, বরং তার যে পরিচয়, সেই পরিচয়কে তিনি গর্বের সঙ্গে লালন করেছেন। এখানেই তফাৎ। একজনের শিরদাঁড়া ধরে রাখতে পারেননি, অপরজন তার শিরদাঁড়াকে রিজু রাখতে পেরেছেন, শিরদাঁড়াকে নিজের শরীরে রাখতে পেরেছেন। ওবামা যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন 2009 সালে, তার প্রভাব এত বেশি ছিল, সাধারণ মানুষ থেকে একেবারে উঁচুতলার যারা অভিজাত শ্রেণীর মানুষ, প্রত্যেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন, কুর্নিশ জানিয়েছে তার এই লড়াইকে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে কালো চামড়ার একজন মানুষ তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া, এটা দুঃস্বপ্নকেও হার মানায়। কারণ সাধারণভাবে মানুষের মাথাতেই আসতে পারেনি যে বারাক ওবামা সত্যি সত্যি আমেরিকায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে তিনি একটা অবিস্মরণীয় কালজয়ী ইতিহাস তৈরি করবেন। এই অভিঘাত এতই প্রবল ছিল যে তিনি রাষ্ট্রপতি হওয়ার সেই বছরেই নোবেল শান্তি কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে তাকে ভূষিত করেছিল, তার এই আগমনকে অলঙ্কৃত করেছিল। আশা ছিল আর একটি, যে পৃথিবীকে তিনি যুদ্ধের হাত থেকে বাঁচাবেন, অত তাকে শান্তি পুরস্কার দিয়ে একটি উৎকোচ বলবো, তাকে বরং চেষ্টা করা হয়েছিল যে আমেরিকা এতদিন ধরে পৃথিবীতে যে বিপুল পরিমাণে যুদ্ধ করে এসেছে, সেই মারাত্মক আক্রমণাত্মক যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতির অন্তত কিছুটা বদল হবে। এই আকাঙ্ক্ষা রেখে নরওয়েজিয়ান নোবেল কমিটি বারাক হোসাইন ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দিলেন। কিন্তু ফল সম্পূর্ণ উল্টো হলো। অর্থাৎ জর্জ ডব্লিউ বুশ 2001 থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের সংখ্যা একটাও কমলো না। ইরাক আক্রমণ করে যে মর্মান্তিক ধ্বংসকাণ্ড চালিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ, তার থেকে কিঞ্চিত সৈন্য তুলে নিলেও আফগানিস্তান থেকেও কিঞ্চিত সৈন্য প্রত্যাহার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে 7টি দেশে সমানভাবে যুদ্ধ চালালেন এই জর্জ ডব্লিউ বুশের উত্তরসূরি বারাক ওবামা। সাম্রাজ্যবাদী নীতি এবং গরিব মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করা, জার্নালিজমকে চাপ প্রয়োগ করা, সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করা, তার সময়কালে আমেরিকা রাষ্ট্র থেকে 25 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছিলেন তার দেশ থেকে। মানুষ যার মধ্যে আশা খুঁজেছিল, নতুন করে বাঁচার প্রেরণা খুঁজেছিল, সেই বারাক ওবামা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে একের পর এক মানুষকে আক্রমণ করেছেন, স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আর আজকে আমরা তুলনা করছি এই বারাক ওবামার সঙ্গে জোহরান মামদানির, যে মামদানি 84 লক্ষ নিউ ইয়র্কবাসীকে নতুন করে এক নতুন ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। বিশেষভাবে যারা প্রান্তিক ওয়ার্কিং ক্লাস নিউ ইয়র্কান, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। এবং এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তাহলে গোটা পৃথিবীর মানুষ মুক্তির প্রেরণা খুঁজছে এই জোহরান মামদানির মধ্যে। আজ গণতান্ত্রিক পৃথিবী এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, নতুন ক্রসরোডে এসে দাঁড়িয়েছে। জোহরান মামদানিকে দেখে নতুন করে স্বপ্ন দেখছে। কেন এই স্বপ্ন, আমরা এবার দেখব। বারাক হোসাইন ওবামা কেন তিনি কথা রাখতে পারেননি কথা দিয়ে, তার আসল যে রহস্য লুকিয়ে রয়েছে এই অঙ্কগুলিতে। আমরা দেখব বারাক হোসেন ওবামা যখন ভোটের ক্যাম্পেইন করছিলেন, তিনি ফান্ডিং নিয়েছিলেন $745 মিলিয়ন। আর এই টাকাগুলো কারা দিয়েছিল? গোল্ডম্যান স্যাক্স দিয়েছিল, ওয়াল স্ট্রিটের বড় বড় কোম্পানিগুলো। তিনি যারা আমেরিকার মূল পুঁজিবাদী শক্তি,
সেই পুঁজিবাদী শক্তিগুলোর কাছে মাথা বিক্রি করে তিনি টাকা তুলেছিলেন প্রায় $1 বিলিয়ন কাছাকাছি টাকা। এই বিপুল অঙ্কের টাকা তিনি ভোটে ব্যয় করেছিলেন জয়ী হওয়ার জন্য। আমরা একথা খুব স্পষ্ট করে বলছি যে বারাক হোসাইন ওবামা তার সঙ্গে জোহরান মামদানির তুলনা একেবারেই হয় না, কারণ তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আর সেখানে জোহরান মামদানি একজন মেয়র মাত্র। এবং ভোটের খরচ বারাক ওবামার ক্ষেত্রে যতখানি হয়েছে জোহরান মামদানির ক্ষেত্রে ততটা হবে না, কোনো অংশেই কোনোভাবেই তুলনীয় নয়। কিন্তু আমরা তুলনা করছি যে বিষয়টি, সেটা ব্যক্তির যে ব্যক্তি সত্তা, তার যে ইন্টিগ্রিটি, অখণ্ডতা, চারিত্রিক যে মূল্যবোধের দৃঢ়তা, সেই জায়গায় আমরা তুলনা করছি। দুজন নেতা, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। বারাক ওবামাকে নিয়ে পৃথিবী যেমন ভাবে আশাবাদী হয়েছিলেন, মানুষের আশাকে যেভাবে নিরাশ করেছিলেন, এখন নতুন জোহরান মামদানি, তিনিও আমেরিকার তরুণ নেতা, তিনি আমাদেরকে যে আশায় আশান্বিত করেছেন, আমরা আগামী দিনে নিরাশ হব নাকি তিনি সত্যি মানব মুক্তির পথ দেখাবেন, এই জায়গাটা আমরা তুলনা করছি। অন্যথা রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে তাদের পদমর্যাদা প্রশ্নের তুলনা অন্যায়, সেটা আমরা জেনে সজ্ঞানেই আমরা তুলনা করছি। এবার দেখুন, জোহরান মামদানি তিনি যে $23.7 মিলিয়ন খরচ করেছিলেন তার ভোটিং ক্যাম্পেইনে, সেই টাকাটা তিনি কোথা থেকে তুলেছিলেন? তিনি ফান্ডিং যেটা করেছিলেন সেটা মূলত ক্রাউড ফান্ডিং ছিল, অর্থাৎ হাজার হাজার মানুষ, কেউ $200, কেউ $150, কেউ $250 করে টাকা তাকে দিয়েছেন এবং সেই টাকাটা মূলত তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি টাকাটা তুলেছিলেন। অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে জোহরান মামদানির ক্ষেত্রে, যে টাকা তাকে মানুষ দিয়েছিল বড় অংশের টাকা এসেছিল নিউ ইয়র্কের বাইরে থেকে। আমেরিকার যে অন্যান্য প্রভিন্স, সেই প্রভিন্সের মানুষ ভালোবেসে তারা জোহরান মামদানির মধ্যে একটা বিপ্লবের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। আগামী দিনের মুক্তির তিনি অগ্রদূত হবেন এই আশা রেখে জোহরান মামদানিকে তারা সাহায্য করেছেন ভালোবেসে। এটা ঘুষ নয়, এটা উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা। এইদিকে বারাক ওবামা যখন তিনি বিক্রি হয়ে গেলেন গোল্ডম্যান স্যাক্সের কাছে, ওয়াল স্ট্রিটের কাছে, স্বাভাবিকভাবেই ক্ষমতায় এসে তার একটাই কাজ ছিল খুশি করা এই সমস্ত $1 বিলিয়ন কোম্পানিগুলিকে। স্বাভাবিকভাবে তিনি বারবার তার গোটা রাষ্ট্রপতি টেনিওর জুড়ে তিনি খুশি করেছেন সাম্রাজ্যবাদী এই কোম্পানিগুলোকে এবং একটার পর একটা দেশকে আক্রমণ করেছেন। সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান থেকে শুরু করে 7টি দেশে তিনি আক্রমণ করেছেন, সরকার বদল করেছেন এবং খুন করেছেন লক্ষাধিক নিরীহ মানুষকে। বোমের হিসাবে আকাশ থেকে বোমারু বিমান থেকে বোম ফেলার সংখ্যায় পৃথিবীর ইতিহাসে এই বারাক ওবামাকে হারাতে পারেন এমন কেউ নেই। হি ইজ ওয়ান অফ দ্য ব্লাডিয়েস্ট প্রেসিডেন্টস অফ ইউএসএ। আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ধ্বংসাত্মক রাষ্ট্রপতিদের তালিকায় তিনি এগিয়ে থাকবেন। জোহরান মামদানি, তিনি, আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি, তিনি বিক্রি হবেন না, তিনি মাথা নত করবেন না বিলিয়নারদের কাছে। কেন করবেন না? তার প্রথম উদাহরণ এই জায়গায় এগিয়ে আছেন। অর্থাৎ তিনি ভোট প্রচারকালীন অনেক প্রলোভন এসেছিল, অনেক হুমকি এসেছিল, তিনি মাথা নত করেননি, বিক্রি করেননি। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, জোহরান মামদানি জায়নবাদকে তিনি যে ঘৃণা করেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন। প্রথম ডিবেটে আমরা চিনেছি জোহরান মামদানি জাত। আমেরিকাতে কোন রাষ্ট্রপতি সাহস করে না ইসরায়েলের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে কথা বলে, কারণ তারা জানে জায়নবাদের বিরুদ্ধে কথা বলা মানেই নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ, অর্থাৎ আত্মঘাতী। সেই আমেরিকায় দাঁড়িয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের যে প্রাথমিক ডিবেট হয়েছিল, সেই ডিবেটে যখন একটার পর একটা প্রার্থী ঘোষণা করছিলেন তারা যদি ভোটে বিজয়ী হয় তাদের প্রথম কাজই হবে ইসরায়েল সফর করা, অর্থাৎ জায়নবাদীদের খুশি করা, যারা সেটলার তাদেরকে খুশি করা। সেখানে একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম এই জোহরান মামদানি। জোহরান মামদানি বলেছিলেন তিনি যদি ভোটে জয়ী হন তিনি কোথাও যাবেন না, তিনি নিউ ইয়র্কেই থাকবেন, নিউ ইয়র্কের মানুষকে সেবা করবেন। তিনি প্রথম দিন